21 জুলাই 2025। মাইলস্টোন কলেজ এলাকায় বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিশু, কিশোর, কিশোরী সহ মৃত্যুবরণ করা প্রতিটি মানুষকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দান করুন, জান্নাতের সর্বোচ্চ স্থান দিন, এই প্রার্থনা। যে শিক্ষিকারা শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিহত হয়েছেন, নিজের জীবনের বিনিময়ে বাঁচিয়েছেন শিশুদের প্রাণ, তাদেরকে আমরা জাতীয় বীরের মর্যাদায় দেখতে চাই। প্রিয় দর্শক, আপনারাও একমত হলে কমেন্টে জানান। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত রোগমুক্তি কামনা করছি। তাদের পরিবারকে আল্লাহ ধৈর্য দিন, শান্তি দিন। কোয়ান্টাম ল্যাব ঘটনার পর থেকেই আহতদের প্রয়োজনে সকল ধরনের রক্ত উপাদান ফ্রি দিচ্ছে। আর কোয়ান্টাম স্বেচ্ছা দাফন কার্যক্রমের ফ্রিজিং ভ্যান ও দাফন সহায়তায় সম্পন্ন হয়েছে নিহত পাইলট তৌকির ও শিক্ষিকা মাসুকা বেগমের দাফন। প্রিয় দর্শক, এখন প্রয়োজন আন্তরিক দোয়া। 3 আগস্ট 2024 থেকে ব্যক্তি, সমাজ ও দেশের জীবন থেকে বালা মুসিবত দূরের যে নিরবচ্ছিন্ন দোয়ায় সামিল রয়েছেন কোয়ান্টাম সদস্যরা, এ দোয়াকে এখন প্রয়োজন আরও আন্তরিক, আরও নিয়মিত, আরও আকুতি ভরে নিবেদন। তাই আসুন সামিল হই প্রতিদিনের খতমে কামালিতে। দিনে, রাতে, ভোরে, দুপুরে বা বেলা শেষে যেভাবে আপনার সুবিধা, সামিল হন এ দোয়ায়। আপনার ব্যক্তি জীবন হবে প্রশান্ত, সমাজ ও জাতির জীবন হবে বিপদ ও বালামুক্ত। ইনশাল্লাহ সব সম্ভব। কখনো ভেবেছেন যে মানুষটার জন্য আপনি সব করছেন, সেই হয়তো আপনার ভালোটা চায় না, কিন্তু সম্পর্কটা এমন আপনি ভাঙতেও পারবেন না। তাহলে কি করবেন? দূরে যাবেন? না, সে উপায় নেই, তিনি আপনার ঘরের মানুষ। সম্পর্ক কাট অফ করবেন? সে উপায় নেই, তিনি আপনার রক্তীয়। তাহলে কি করতে পারেন? এমন কিছু যাতে সম্পর্কটাও থাকবে, আপনিও শান্ত থাকবেন। চলুন আজ সেটাই জানি। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, জীবনের নতুন বাকি চ্যানেলের গত এপিসোডটা আপনাদের কাছ থেকে যে অভূতপূর্ব সাড়া পেয়েছে, তার জন্য আমি আপনাদের কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আপনাদের এই সাড়া আমাকে এতটাই অনুপ্রাণিত করেছে যে আমি প্রত্যেকটা কমেন্ট পড়েছি, ব্যক্তিগতভাবে রিপ্লাই করেছি। আর রিপ্লাই করতে গিয়ে দেখলাম অনেকেই বলছেন তাদের স্বামীর কথা, শাশুড়ির কথা, বড় ভাই বা বোনের কথা, যাদের আচরণের কারণে তারা কষ্ট পাচ্ছেন বা মানসিক চাপে আছেন। তারা জানতে চেয়েছেন এরকম হলে কি করণীয়। আজকের এপিসোডে তাই এই বিষয়টা নিয়ে কথা বলবো। তার আগে কোয়ান্টামের একটা কার্যক্রম সম্পর্কে আপনাদের একটু ধারণা দিতে চাই। আচ্ছা, আপনার কি কখনো এমন হয়েছিল আপনি কোনো একটা সমস্যা নিয়ে চিন্তা করছেন, তারপর আপনি কোনো একটা জায়গায় গেছেন এবং সেখান থেকে বের হওয়ার পর আপনার মনে হয়েছে, আরে এই সামান্য সমস্যা নিয়ে ভাবছিলাম, বা এটার তো এই পথ আছে সমাধানের। আমার হয়েছিল, শুধু একবার না, অসংখ্যবার, এবং এখনও হয়, সবসময়ই হয়। শুধু আমার না, আমি আমার পরিচিত অনেকেরই এটা হতে দেখেছি। এটুকু শুনে আপনি হয়তো ভ্রু কোচকাচ্ছেন, বলছেন কি বলে, এরকম হয় নাকি? একটা জায়গায় যাব আর ভেলকিবাজির মতো আমার সমস্যা নাই হয়ে যাবে? না, আমরা সমস্যা নাই হয়ে যাওয়ার কথা বলিনি। আমরা বলেছি আপনার মনে হবে, আরে সমস্যাটা তো এত কঠিন কিছু না, এটা সমাধানের একের বেশি অপশন আছে, ওয়াই নট আমি একটু এভাবে ট্রাই করি বা ওভাবে ট্রাই করি, ইত্যাদি। দর্শক, আমি আসলে কোয়ান্টামের সাদাকান কার্যক্রমের কথা বলছি। প্রতি শুক্রবার সকালে 1 ঘন্টার একটা প্রোগ্রাম। সেরকম আহামরি কিছুই না, নাচ গান জাতীয় কোনো বিনোদনমূলক অনুষ্ঠানও না। অনেকের হয়তো বোরিংও লাগতে পারে, কিন্তু যেটা হয়, যেটা হবে, আপনি যখন নিয়মিত এই অনুষ্ঠানটাতে আসতে থাকবেন, নিয়মিত মেডিটেশন করতে থাকবেন, আপনি দেখবেন আপনার মনের জট খুলতে শুরু করেছে। নানান জট, এই জট, সেই জট, এবং একটা সময় আপনার চিন্তাগুলো ক্লিয়ার হতে শুরু করবে এবং সমস্যাকে তখন আর সংকট মনে হবে না, মনে হবে নতুন সম্ভাবনা। দেখেন, সভ্যতা কিন্তু এগিয়েছে মানুষ সমস্যাকে সংকট মনে করে তার তলায় চাপা খেয়ে গেছে সেই জন্যে না। সভ্যতা এগিয়েছে কারণ মানুষ সমস্যাকে নতুন সম্ভাবনা মনে করেছে, সমস্যার বীজ থেকে সমাধানের সূত্র বের করে এনেছে। আপনি দেখেন, মানুষ পাখির মতো উঠতে পারতো না,
ডানা নেই, সে তো থেমে যায়নি। এমন যন্ত্র বানিয়েছে যার ডানা আছে, যন্ত্র এখন উঠছে। দেশের 250-রও বেশি জায়গায় এই সাদাকান হয়। বাংলাদেশে এমন সংগঠনের নজির আপনি কমই পাবেন, যেখানে গত 25 বছর ধরে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে 10টা 1 ঘন্টা ধরে এই কার্যক্রম নিয়মিত হয়েছে। এবং প্রোগ্রামটা ফ্রি, কোনো টাকা পয়সা কিছুই দিতে হবে না, উল্টো চা নাস্তা খেয়ে আসতে পারবেন। এখন বলবেন যে আপনি এমন জায়গায় থাকেন যার কাছাকাছি কিছু নেই, তাহলে অনলাইনে যোগ দিতে পারেন। অনলাইনে সাদাকান অবশ্য রোববার হয়। দেশের বাইরের 19টি জায়গায় আমাদের সাদাকান হয়, এর মধ্যে 18টিতেই অনলাইন হয়, ইন পার্সন বা অনলাইন। সাদাকানের অ্যাড্রেস পাবেন ডিসক্রিপশন বক্সে। আপনি একা শুধু না, আত্মীয়, বন্ধু, পরিজনকেও নিয়ে যেতে পারেন। যাবেন এবং গিয়ে জানাবেন আপনার কেমন লাগলো। চলেন আলোচনায় ফিরে যাই। আপনজনদের থেকে মন ভেঙে যাওয়ার কষ্টের চেয়ে বড় কষ্ট আর নেই। কিন্তু সত্যি কথা কি জানেন, পৃথিবীতে যারা বড় কিছু, ভালো কিছু করেছে, তারা তাদের কাজের প্রথম বাধা পেয়েছে তাদের আপনজনদের কাছ থেকেই। আপনি দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যখন সত্য প্রচারের কাজ শুরু করেন, তার প্রথম বাধা কিন্তু তিনি পেয়েছেন তার এক্সটেন্ডেড ফ্যামিলি থেকেই, মানে তার ক্ল্যান থেকেই। কিংবা যার জন্যে আপনি সবচেয়ে বেশি করেছেন, সেই আপনার সবচেয়ে বেশি ক্ষতি করেছে বা করার চেষ্টা করেছে। এটা নিয়ে তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা ঘটনা আছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা সবচেয়ে বেশি চিনি হিন্দুদের মধ্যে বিধবা বিয়ের প্রচলনের কারণে। তার চেষ্টার কারণেই এটা হয়েছিল। আজকের দিনে কথাটা শুনলে একটু উইয়ার্ড মনে হতে পারে, কিন্তু একটা সময় ছিল যে একজন হিন্দু নারীর স্বামী মারা গেলে তিনি আর বিয়ে করতে পারতেন না। আর সেই সময় মেয়েদের বিয়েও হতো খুব অল্প বয়সে, অনেক বেশি বয়সী মানুষের সাথে। তো স্বাভাবিকভাবেই মেয়েটির স্বামী মারা যেত যখন মেয়েটির অত বেশি বয়স না, নিজে কিছু করার সামর্থ্য নেই, স্বামীহীন শ্বশুরবাড়ি বা নিজের বাড়ির গঞ্জনার সই তাকে বেঁচে থাকতে হতো, সাথে সামাজিক আচারের নামে নানা রকম নিপীড়ন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুর্দশা থেকে হিন্দু নারীদের মুক্তি দেন। তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর খুব দানশীলও ছিলেন। কেউ এসে তার অভাবের কথা বললে তিনি তাকে সাহায্য সহযোগিতা করতেন। তো একবার একজন এসে তাকে বলল, বিদ্যা, অমুক তো তোমার নামে খুব নিন্দা করছে। শুনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটু চুপ করে গেলেন, মনে করার চেষ্টা করলেন এই লোককে তিনি চেনেন কিনা। তার কাছে যে এসছিল সে জিজ্ঞেস করলো, বিদ্যা, কি চিন্তা করছো? শুনে বিদ্যাসাগর হেসে বললেন, চিন্তা করছি এই লোককে আমি কখনো কোনো সাহায্য করেছি কিনা। তার সাথে লোক তো আরও অবাক, মানে কি? তখন বিদ্যাসাগর বললেন, দেখো, আমি দেখেছি যাদেরকে আমি সাহায্য করি তারাই আমার নিন্দা করে, আমার ক্ষতি করার চেষ্টা করে। এই জন্যে আমি ভাবছিলাম, একে কি আমি কোনো সাহায্য করেছি? তা না হলে এ আমার নিন্দা করবে কেন? তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটা অভ্যাস ছিল যে তিনি কাউকে কিছু দিলে তা লিখে রাখতেন। দেখা গেল ঠিকই 10 বছর আগে তিনি এই লোককে, যখন সে কন্যাদায়গ্রস্ত ছিল, তাকে 5 টাকা সাহায্য করেছিলেন। সেই সময় 5 টাকা এখনকার 10-15 হাজার টাকার কম তো হবে না, মুদ্রাস্ফীতি হিসেব করলে এটাই বের হয়। অবশ্য এটুকু শুনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন না যে আপনি আর কাউকে কখনো সাহায্য করবেন না। আপনি অবশ্যই মানুষকে সাহায্য করবেন, অভাবীদের সহায় হবেন। সেটা কেন করবেন, কিভাবে করবেন, এগুলো নিয়ে আমরা অন্য কোনো একটা ভিডিওতে একদিন কথা বলবো। আজকে আমরা আজকের আলোচনা করি। 1, ভালো কাজের পথে বাধা আমরা আপনজনদের থেকে পাই অনেক ক্ষেত্রে। 2, যাদের জন্য আমরা বেশি করি তাদের থেকে কষ্ট পাই। 3, যার প্রতি আমার আবেগিক সম্পর্ক থাকে, ইমোশনাল ডিপেন্ডেন্সি থাকে, তার কাছ থেকেই হয়তো আমি কষ্ট বেশি পাই। কিন্তু এখন প্রশ্ন হলো, এটার ইম্প্যাক্ট কতটা? আসলে ইম্প্যাক্ট অনেক। সাইকোলজিস্টরা বলেন, ফ্যামিলি বা ক্লোজ ফ্রেন্ডের নেতিবাচক কমেন্ট নর্মাল ক্রিটিসিজমের চেয়েও অনেক বেশি মেন্টাল ড্যামেজ করে। ধরেন, একজন রাস্তার মানুষ আপনাকে বলল আপনার দাঁতগুলো রাক্ষসের মতো, আর এটাই বলল আপনার আপন বোন বা বান্ধবী। আপনি কার কথায় বেশি কষ্ট পাবেন? নিশ্চয়ই আপনার বোন বা বান্ধবীর কথায়। স্ট্যানফোর্ড এবং হার্ভার্ডের ফ্যামিলি ডায়নামিক্স রিসার্চ বলছে, টক্সিক ক্লোজ বন্ড মানে ক্রনিক স্ট্রেস। মানে সম্পর্কটা টক্সিক, কিন্তু আপনাকে সব সময় তার সাথে থাকতে হচ্ছে, তার মানে আপনি একটা ক্রনিক স্ট্রেসের মধ্যে আছেন। আর এই ক্রনিক স্ট্রেস আপনার মনের তো ক্ষতি করছেই, শরীরেরও 12টা বাজাচ্ছে। এই যে হার্টের রোগ, প্রেশার, এমনকি ক্যান্সার, চিকিৎসা বিজ্ঞানীরা বলেন এর সাথে বিদ্বেষ পরায়ণতা বা বিদ্বেষ পরায়ণতার শিকার হওয়ার একটা সম্পর্ক আছে। তাহলে সমাধান কি? 1,
সম্পর্কের সীমা তৈরি করে নিন। পরিজন বা খুব ঘনিষ্ঠ পরিচিতদের নিয়ে একটা চ্যালেঞ্জ হলো, তারা যেহেতু আপনাকে কাছ থেকে চেনে বা দেখে, আপনার ব্যাপারে তাদের কাছে অনেক ইনফরমেশন থাকে, যেগুলোকে তারা কনস্ট্যান্টলি কাজে লাগায় আপনাকে খোঁজাখুঁজি করার কাজে। আপনার যেচে পড়ে সব কিছু তাকে ঘন্টায় ঘন্টায় আপডেট দেওয়ার কিছু নেই। হয়তো এটা শুরু করার পর এমন হবে, সে বলবে, কি ব্যাপার, আগে তো অনেক কিছুই বলতে, এখন বলো না যে। আপনি হেসে বা স্বাভাবিকভাবে অন্য কিছু একটা বলে বিষয়টা হালকা করে দেন। যেমন অফিসের কলিগ যদি পার্সোনাল লাইফ নিয়ে বারবার কমেন্ট করে, হেসে তাকে বলেন, এটা আমি ডিসকাস করতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। বা আপনি তার কথার মনোযোগটা ঘুরিয়ে দেন, তার বিষয়গুলোতে ঢুকে যান। এ ধরনের মানুষরা আবার নিজের কথা বলতে খুব পছন্দ করে। আপনি তার কথার প্রসঙ্গকে সেদিকে ঘুরিয়ে দেন, দেখবেন আপনাকে নিয়ে আর পড়ছে না। অর্থাৎ আপনার ব্যাপারে তাকে নাক গলাতে দেবেন না। তবে তর্কে যেন না, কারণ তর্ক করে আপনি তার সাথে জিততে পারবেন না। এই ভিডিওটা আপনি এ কারণেই দেখছেন। 2. বুদ্ধি খাটান তর্ক এড়াতে। তর্কের ব্যাপারটা আমার মনে হয় আরেকটু ব্যাখ্যা করা দরকার, কারণ তর্ক করতে আমরা সবাই অপছন্দ করি, কিন্তু তারপরও আমরা অধিকাংশই নিজের অজান্তেই তর্কে জড়িয়ে যাই। টক্সিক মানুষরা আপনার কাছে আসবে, কথা বলবে, আপনি শর্ট আর পোলাইট উত্তর দিয়ে চুপ করে থাকেন। আর যদি জর্জ বার্নার্ড শ'র মতো কোনো উইটি উত্তর দিতে পারেন, তাহলে তো কথাই নেই। জর্জ বার্নার্ড শ একজন বিখ্যাত নাট্যকার। তার নাটকের ডায়ালগগুলো হতো বেশ মজার, কিছুটা ব্যঙ্গাত্মক, কিন্তু গভীর চিন্তাও থাকতো তাতে। তিনি মানুষ হিসেবেও ছিলেন খুব মজার, কথা বলতেন মজা করে। একবার জর্জ বার্নার্ড শ'র সাথে তার সময়কার আরেক সাহিত্যিকের দেখা হয়, যে শহরে তারা থাকতেন তার একটা সরু গলিতে। এই সাহিত্যিক আবার জর্জ বার্নার্ড শ'কে পছন্দ করতেন না। প্রফেশনাল জেলাসি হতে পারে। জর্জ বার্নার্ড শ ছিলেন খুবই জনপ্রিয় নাট্যকার। তার নাটক নামলেই হল উপচে পড়তো দর্শকে। বই বের হলে হু হু করে বিক্রি হয়ে যেত। এসব তো আর সমসাময়িক সব সাহিত্যিকের পছন্দ নাও হতে পারে। আমাদের যেমন হুমায়ুন আহমেদকে তার সময়কার অনেক লেখক সাহিত্যিকই পছন্দ করতেন না, নানা সমালোচনা করতেন। তো যাই হোক, ওই সাহিত্যিক গিলবার্ট কিথ চেস্টারটন আবার ছিলেন বিশাল দেহী মানুষ, আর বার্নার্ড শ ছিলেন দুবলা পাতলা। তো সরু গলিতে অবস্থা হলো যে এগোতে হলে যে কোনো একজনকে সরে যেতে হবে। তখন চেস্টারটন তার বিশাল দেহ নিয়ে গলি আগলে বললেন, আই ডোন্ট গিভ ওয়ে টু ফুলস, অর্থাৎ আহাম্মকদের আমি পথ দিই না। সাথে সাথে জর্জ বার্নার্ড শ সরে দাঁড়িয়ে বললেন, বাট আই ডু, কিন্তু আমি দেই। কি হলো? একদম বোল্ড আউট। আর কোনো কথা বলারই মুখ থাকলো না ওই চেস্টারটনের। এরকম যদি বলতে পারেন তাহলে ঠিক আছে, কিন্তু সবার সেন্স অফ হিউমার তো আর জর্জ বার্নার্ড শ'র মতো না, যে ইনস্ট্যান্ট এমন একটাও জবাব আসবে যাতে করে অপরপক্ষ লাজবাব হয়ে যাবে। আপনি জাস্ট মহামতি বুদ্ধের কথা ভাবতে পারেন। কীরকম? এর এক গল্প আছে। মহামতি বুদ্ধ তখন বৃদ্ধ, এক চালবাজ লোক জুটে গেল। সে ভাবল বুদ্ধ আর বেশি দিন বাঁচবেন না, এখন তার সাথে কিছুদিন থেকে যদি কিছু টেকনিক শিখে নেওয়া যায়, তাহলে বুদ্ধ মারা যাওয়ার সাথে সাথেই নিজেকে বুদ্ধের অবতার ঘোষণা করে দেব। তখন আর পরিশ্রম করতে হবে না, বসে বসে দান দক্ষিণা গ্রহণ করেই জীবনটা সুখে কাটিয়ে দেওয়া যাবে। যেই ভাবা সেই কাজ। ভণ্ড একেবারে নিবেদিত প্রাণ শিষ্যের মতো ভান করে বুদ্ধের সেবা যত্ন করতে লাগলো। মহামতি বুদ্ধ তার মতলব বুঝলেও কিছুই বললেন না। বছর 2 পার হওয়ার পর ভণ্ড শিষ্য বুঝতে পারল যে সে ধ্যানের ক্ষমতা বা আধ্যাত্মিক শক্তি কিছুই লাভ করেনি, কারণ নিয়ত পরিষ্কার না থাকলে ধ্যানের ক্ষমতা বা আধ্যাত্মিক শক্তি লাভ করা যায় না। ভণ্ড শিষ্য এর ফলে ভীষণ ক্ষুব্ধ হয়ে উঠল। মনে মনে ঠিক করলো এর উপযুক্ত প্রতিশোধ সে নেবে। একদিন ভোরবেলা মহামতি বুদ্ধ একা বসে আছেন। ভণ্ড ভাবল এই সুযোগ। সে কাছে গিয়ে বুদ্ধকে অশ্রাব্য গালিগালাজ করতে লাগলো। বুদ্ধ চুপচাপ শুনছেন, কিছুই বলছেন না। অনেকক্ষণ গালিগালাজ করার পর ভণ্ড শিষ্য যখন একটু থামল, বুদ্ধ তখন মুখ খুললেন। শান্তভাবে জিজ্ঞেস করলেন, আমি কি তোমাকে কোনো প্রশ্ন করতে পারি? ভণ্ড শিষ্যের মেজাজ তখনও ঠান্ডা হয়নি। সে ঝাঁঝালো স্বরে বলল, জিজ্ঞেস করেন, কি জিজ্ঞেস করবেন? বুদ্ধ বললেন, ধরো তোমার কিছু জিনিস তুমি কাউকে দিতে চাচ্ছ, কিন্তু সে যদি তা না নেয়, তাহলে জিনিসগুলো কার কাছে থাকবে? উত্তেজিত শিষ্য জবাব দিল, এ তো সহজ বিষয়, এটাও আপনি বোঝেন না? আমার জিনিস আমি যাকে দিতে চাচ্ছি সে যদি না নেয়, তাহলে আমারই থাকবে। বুদ্ধ আবার জিজ্ঞেস করলেন, তোমার জিনিস তুমি যাকে দিতে চাচ্ছ সে না নিলে তোমার থাকবে? ভণ্ড শিষ্যের উত্তর, হ্যাঁ, আমার থাকবে। এবার মহামতি বুদ্ধ বললেন,
তাহলে এতক্ষণ তুমি আমাকে যা উপহার দিলে, মানে গালিগালাজ, তার কিছুই আমি নিলাম না। বোঝেন কি অবস্থা? আপনাকে যে গালাগালি করছে, কটু কথা বলছে, ইমোশনালি হার্ট করছে, তার সাথে যদি আপনি তর্কে যান, আপনি কি তাকে মানাতে পারবেন? পারবেন না। বরং সে কটু কথা বলতে এসেছিল আপনার শান্তি নষ্ট করার জন্যে। আপনি উত্তেজিত হয়ে বা কষ্ট পেয়ে তার উদ্দেশ্যকেই কিন্তু সফল করলেন। তার চেয়ে কিছুক্ষণ তার গালিগালাজ শোনার পর আপনি যদি বিনয়ের সাথে বলেন, ভাই, আপা, আপনি অনেক মেহেরবান, অনেক কিছু আমাকে দিলেন, কিন্তু এগুলো রাখার কোনো জায়গা আমার কাছে নেই, আমি কিছুই নিলাম না, এগুলো আপনারই থাক। দেখবেন অপরপক্ষ দাঁত কামড়ে চলে যাচ্ছে। তার গালিগালাজ যে আপনার উপর কোনো প্রভাব বিস্তার করতে পারল না, এটাই তার পরাজয়। আর এই পরাজয়ের যন্ত্রণা হয়তো অনেক দিন সে বয়ে বেড়াবে। সে এসেছিল আপনার শান্তি নষ্ট করতে, কিন্তু শান্ত থেকে আপনি তাকে পরাভূত করলেন। তবে এই শান্ত থাকাটা আপনি একদিনে বা একবারে পারবেন না, এটার জন্য আপনাকে কিছু অনুশীলন করতে হবে। ভিডিওর শেষে আমি এই অনুশীলনের কথা বলবো ইনশাল্লাহ। এবারে আসেন আমাদের তৃতীয় পয়েন্টের দিকে যাই। 3, ডিস্টেন্স তৈরি করুন। ডিস্টেন্স শুনে কেউ কেউ হয়তো ভাবতে পারেন এটা কিভাবে সম্ভব? হাজব্যান্ডের থেকে ডিস্টেন্সে কিভাবে যাব? মায়ের থেকে, বোনের থেকে, ভাইয়ের থেকে ডিস্টেন্সে কিভাবে যাব? আসলে এই ডিস্টেন্স কিন্তু ফিজিক্যাল না, এটা মেন্টাল, ইমোশনাল। দেখেন, মহামতি বুদ্ধের যে উদাহরণটা একটু আগে দিলাম, এখানে কিন্তু বুদ্ধ তার চালবাজ শিষ্যের মনোভঙ্গি বুঝতে পেরে তার সাথে একটা ইমোশনাল ডিস্টেন্স আগে থেকেই তৈরি করে ফেলেছিলেন, যে তার কাছ থেকে আর কিছু পাওয়ার নেই, চাওয়ার নেই। আপনি হয়তো প্রশংসা করার মতো কিছু একটা করেছেন, আপনি প্রত্যাশাই করবেন না যে আপনার স্বামী এটা দেখে আপনার খুব প্রশংসা করবে, বা আপনার ননদ দেবররা একেবারে লুতুপুতু হয়ে যাবে, মানে বাস্তবতাটা যাদের সেরকম না। আবার ছেলের বউ আপনাকে দেখতে পারে না, আপনি তার জন্য অনেক দামি একটা গিফট পাঠালেন, ভেবেন না যে এই গিফটটা পেয়েই সে আম্মা বলে ঝাঁপিয়ে পড়বে। লেট ইট বি, আপনি আপনার কাজ করে যান, প্রশংসা বা নিন্দা কোনোটাতেই আপনার কিছু যায় আসে না। আর 1 নম্বরে যে সমাধান দিয়েছি যে একটু রিজার্ভ হয়ে যাওয়া, সেটা প্র্যাকটিস করতে পারেন। আপনার সব খবর তাকে দেওয়ার দরকার নেই, সে আপনার ভালো চায় না, আপনারও তার মুখাপেক্ষী হওয়ার কিছু নেই। যদি এক্সটেন্ডেড ফ্যামিলির কেউ হয় তাহলে তার সাথে তো লো কন্ট্যাক্টে চলে যেতে পারেন, মানে একটা হচ্ছে দাওয়াত, বিয়ে ইত্যাদিতে দেখা হলে ঠিক আছে, এর বাইরে তার সাথে আলাদাভাবে ফোনে কথা বা মেসেজ দেওয়া নেওয়া ইত্যাদি করার প্রয়োজন নেই। মানে আপনি তার মুখের ওপর তাকে বলছেন না যে আমি তোমার সাথে কথা বলতে চাই না, কিন্তু আপনি কৌশলে তার সংসর্গ এড়াচ্ছেন। 4, লক্ষ্য স্থির করুন। দেখেন, আপনার যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে কিন্তু লোকজন আপনাকে এক এক সময় এক একটা কথা বলবে, কনফিউজ করবে। আপনি যে কত বোকার মতো কাজ করছেন বা ভুল করছেন এসব বলে আপনাকে বকবে। আপনাদেরকে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলি। আপনারা জানেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তো আমি বাসায় থাকতাম, মানে বিশ্ববিদ্যালয়ের হলে থাকতাম না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতাম বিশ্ববিদ্যালয়ের বাসে চড়ে, লাল রঙের যে বাস, বড় করে লেখা ঢাকা বিশ্ববিদ্যালয়। তো বাসে ওঠার জন্য যে স্টপেজটাতে যেতে হতো আমার বাসা থেকে, সেটা 4-5 মিনিটের হাঁটা পথ। একদিন দেখি ওই স্টপেজে আমার পরিচিত একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমরা একই পাড়ায় থাকতাম, তার মা বাবাকেও আমরা চিনি। তো আমি বললাম, এই তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছো? বাহ, খুব ভালো, তো খুব খুশির কথা। ঢাকা ইউনিভার্সিটিতে তো চান্স পাওয়া অনেক কঠিন। আমি যেই সময়ের কথা বলছি তখনও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া অনেক কঠিন ছিল। প্রতি সিটের এগেনস্টে তখনও অনেক মানুষ প্রতিযোগিতা করত। খ ইউনিটের একটা সিটের জন্য এখন হয়তো 20 জন লড়ে, তখন 15 জন লড়ত। তো আমি যতই তাকে প্রশংসা করি সে মুখ গোমড়া হয়ে দাঁড়িয়ে থাকে। আমি জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, তোমার আসলে মন খারাপ কেন? সে বলল, আপু, চান্স তো পাইছি, কিন্তু বাসার লোকজন বলতেছে আমি নাকি এটা কন্টিনিউ করতে পারবো না। মানে কি? আমি তো আকাশ থেকে পড়লাম, এভাবে কেউ ভাবতে পারে সেটাই তো বুঝিনি। চান্স পাওয়াই তো ফার্স্ট স্টেপ, এরপর একটু একটু করে চ্যালেঞ্জ আসবে, সেটা নিতে হবে, এভাবেই তো হয় ব্যাপারগুলো। কিন্তু আমি কিছুতেই তাকে কনভিন্স করতে পারলাম না। তারপরও মাসখানেক তাকে দেখতাম বাসে, এরপর আর দেখিনি এবং আর কখনোই তার সাথে আমার দেখা হয়নি। মানে বহু বছর হয়ে গেছে, কিন্তু ঘটনাটা এখনও আমার মনে আছে, যে আপনজনদের ডিসকারেজিং মন্তব্য কতটা প্রভাব ফেলতে পারে একজন মানুষের জীবনে। ভালো কথা, ডিসকারেজমেন্ট নিয়ে আমার একটা ভিডিও আছে এই চ্যানেলে, দেখে নিতে পারেন। তো এজন্যে আপনাকে আপনার লক্ষ্য স্থির করতে হবে, আপনাকেই জানতে হবে আপনি কি চান,
তারপর সেই লক্ষ্যে স্থির থাকতে হবে। আপনি যদি চান আপনি বাংলা নিয়ে পড়বেন, তাহলে সেটাই আপনার লক্ষ্য। এরপর আর কে কী বলছে তা অপ্রাসঙ্গিক। সৈয়দ শামসুল হক যখন তার বাবাকে গিয়ে বলেছিলেন, বাবা আমি বাংলায় পড়ব, কারণ আমি সাহিত্যিক হতে চাই, তার বাবা অবাক হয়েছিলেন। যদিও তিনি বাধা দেননি, কিন্তু সৈয়দ হককে কিন্তু ওই বয়সে ঠিক করতে হয়েছিল তার লক্ষ্য, এবং লক্ষ্যে তিনি পৌঁছেছেন। আজকে তিনি নেই, কিন্তু বাংলা ভাষার একজন উল্লেখযোগ্য লেখক হিসেবে কিন্তু তিনি বেঁচে আছেন তার কাজের মাঝে। 5. দায়িত্ব নিন। এতক্ষণ আমি যে পরামর্শগুলো দিলাম এগুলো ছিল প্যাসিভ, মানে সে করছে, সে বলছে, আর আপনি অ্যাভয়েড করছেন, আপনি ইগনোর করছেন, আপনি নাইস হচ্ছেন, সে তার মতো বলে যাচ্ছে, বা আপনি আপনার ইমোশনাল গার্ড তৈরি করছেন। এখন আমরা বলবো আপনিও কিছুটা দায়িত্ব নিন। দেখুন, ঢালাওভাবে মানুষকে টক্সিক খেতাব দেয়াই যায়, কিন্তু তাতে লাভ কি? দেখবেন ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাচ্ছে। আপনি আর কারো সাথেই মিশতে পারছেন না, কোনো বন্ধু, আত্মীয়, প্রিয়জন নেই আপনার। তাহলে আপনাকে দায়িত্ব নিতে হবে। ভেবে দেখেন, যে সিচুয়েশনে ওই মানুষটা এসব কথা বলেছে বা বলে, তাতে আপনারও কোনো দায় আছে কিনা। মেবি আপনি নিজেই তাকে বলেছেন, আমাকে এই করে দাও, ওই করে দাও, তারপর সে করে দিয়েছে, আপনার আর ভালো লাগছে না, আপনার মনে হচ্ছে মানুষটা টক্সিক। মানে একটা ক্লিয়ার কমিউনিকেশন করেন। আপনার বড় বোনকে আপনি আপনার বিউটি পার্লার চালানোর দায়িত্বটা আর দিতে চাচ্ছেন না, কারণ তার ম্যানেজমেন্ট নিয়ে আপনার কিছু জেনুইন প্রশ্ন আছে, অবজেকশন আছে। এটা তাকে ক্লিয়ারলি বলেন এবং তার কাছ থেকে দায়িত্বটা নিয়ে নেন। আপনার অধস্তনকে আপনি ক্লিয়ারলি ডেকে বলে দেন এই বিষয় নিয়ে আপনার তাকে নিয়ে সমস্যা, বা বসকে বলেন এভাবে কাজ করতে আপনার অসুবিধা হচ্ছে, আপনি চান যে আপনার এই সমস্যাগুলোকে ঠিক করা হোক। আপনার শাশুড়িকে বলেন বিনয়ের সাথে, আম্মা আমার সন্তানকে আমি এভাবেই পড়াতে চাই, শেখাতে চাই, আমাকে মেহেরবানি করে আমার সন্তানদের প্যারেন্টিং করতে দিন। বা ছেলের বউকে বলেন তার স্বামী মানে আপনার সন্তানের কাছ থেকে আপনার এই প্রত্যাশা, আপনি চান যে সে এটা করুক। অর্থাৎ সম্পর্ক ভেঙে দেয়া সহজ, কিন্তু সম্পর্কটা গড়া, সেতু তৈরি করাটা কঠিন, কিন্তু সেটা বেশি প্রোডাক্টিভ। নইলে দেখবেন আপনার ছেলের জন্মদিনে খালি আপনি, আপনার হাজবেন্ড আর ছেলের স্কুলের বন্ধুদের কয়েকজন মা মানে ভাবিরা, আর কেউ নেই। আপনার বাচ্চারা এক্সটেন্ডেড ফ্যামিলি কী জিনিস সেটাই জানে না। সেটা কি ভালো হবে? নিশ্চয়ই না। অর্থাৎ সব কিছুতে শুধু অন্যকে দায়ী না করে নিজেও দায়িত্ব নিন। আপনারও কোনো দায় আছে কি না দেখুন, দেখবেন সিচুয়েশন আপনার কন্ট্রোলে থাকছে। 6. সৎসঙ্গে থাকুন। দেখুন, আপনি তো একা থাকতে পারবেন না, কারণ মানুষ সামাজিক, তার মানুষ লাগে হ্যাং আউট করার, গেট অ্যালং করার, আর সেটা না থাকলে সে মানসিকভাবেই সুস্থ থাকতে পারে না। তাই এমন সংঘ খুঁজে নিন যেখানে আপনাকে কেউ টক্সিন দেবে না, যেখানে আপনার ভালো কাজের প্রশংসা হবে, আপনার দুর্বলতাকে ঘোচাবার জন্য উৎসাহ পাবেন, প্রক্রিয়া পাবেন। আর কোয়ান্টাম এরকমই একটা সৎসঙ্গ। এখানে যে ছোটোখাটো বিচ্যুতি হয় না তা না, কিন্তু ওভারঅল আপনি একটা ওয়েলকামিং, অ্যাপ্রিসিয়েটিং পরিবেশ পাবেন, যা আপনার মেধাকে বিকশিত করবে। শুরুতে যে সাদাকান কার্যক্রমের কথা বলেছি সেটা একটা আসর, যেখানে আপনি কোয়ান্টাম সদস্য না হয়ে যেতে পারবেন। এছাড়া আমাদের পরামর্শ সেবার ফোন নাম্বার আছে একটা, যেখানে কথা বলে আরও জানতে পারেন কিভাবে আপনি আরও একাত্ম হবেন ইত্যাদি। সবশেষে আসলে কখনো ফিল করবেন না যে আপনি একা। আপনাকে যিনি বানিয়েছেন তিনি তো আপনার সাথে আছেন। আল্লাহ বলেছেন, আমি বিশ্বাসীর কাছে আছি, তার ঘাড়ের রগের চেয়েও কাছে। আপনার জীবনে যাই আসুক সব তিনি জানেন। আপনাকে নিয়ে তার পরিকল্পনা আছে, আপনার শান্তি, আপনার প্রতিরক্ষা সব কিছু নিয়েই তিনি ভাবছেন। তার উপর বিশ্বাস রাখুন, তার নির্দেশনা মতো কাজ করে যান। আপনার শেষটা ভালোই হবে, ইনশাল্লাহ। সব সম্ভব।